আজ আমি নেতাজি ওপেনের বাংলা অনার্সের সিসিবিজি 04 যেটা অনার্সের তোমাদের পেপার ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এর যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো পরীক্ষায় বারবার আসে, এবছরও আসার অত্যন্ত বেশি সম্ভাবনা, তো সেইগুলো আমি একটু আলোচনা করে দেবো। মানে কোন প্রশ্নগুলো বেশি আসতে পারে এবং সেগুলো কিভাবে কি লিখতে হবে, জাস্ট একটুখানি সেইটা ধরে আলোচনা করে দেবো। যেমন তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধারা। ধ্বনি পরিবর্তনের ধারায় কি কি আছে? প্রথমে আছে ধ্বনির আগম, অর্থাৎ ধ্বনি আসছে কিনা, ধ্বনি এসে অ্যাড হচ্ছে কিনা, যুক্ত হচ্ছে কিনা, এইটা নিয়ে হচ্ছে ধ্বনির আগম। ধ্বনির আগমের মধ্যে কি কি আছে? স্বরাগম আছে, তোমার স্বরাগমের আবার ভাগ আছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমকে আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলছি, অন্তঃস্বরাগম। এছাড়া আছে ব্যঞ্জনাগম। স্বরাগম কি? যখন স্বরধ্বনি এসে যুক্ত হয় তখন সেটা স্বরাগম, যখন ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হয় তখন সেটা ব্যঞ্জনাগম। তা স্বরাগমের মধ্যে বললাম যে স্বরাগম গুরুত্বপূর্ণ, মানে ধ্বনির আগম টোটালি পুরোটাই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে স্বরাগমে আদি স্বরাগম কি? আদিতে, অর্থাৎ শুরুতে যখন স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে। কীরকম? আসলে যেমন ধরো শব্দটা, প্রকৃত শব্দটা হচ্ছে স্পর্ধা, কিন্তু আমরা বলি আস্পর্ধা। আটাকে শব্দের আদিতে এনে যুক্ত করছি, স্পর্ধার আগে এনে যুক্ত করছি। এই আ একটি স্বরধ্বনি, তাই এটা হয়ে গেল স্বরাগমের অন্তর্গত আদি স্বরাগম। এইভাবে আছে মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। ব্যঞ্জনাগম কি? ব্যঞ্জনাগম হচ্ছে যেখানে ব্যঞ্জন ধ্বনি এসে যুক্ত হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ব্যঞ্জনাগম। এছাড়াও তোমাদের শ্রুতিধ্বনি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ধ্বনির লোপ। ধ্বনি লোপ, এই যে যেটা বললাম আদি স্বরাগমের ক্ষেত্রে স্বরধ্বনি এসে যুক্ত হচ্ছে, আর ধ্বনি লোপের ক্ষেত্রে কি? ধ্বনি লোপের ক্ষেত্রে হবে যেটা, যে মানে একটা করে ধ্বনি, সেটা স্বরধ্বনি যদি হয় তাহলে স্বরধ্বনি লোপ পেয়ে যাচ্ছে। যেমন অলাবু, অলাবু থেকে এসছে লাউ, সেই অলাবুর যে অটা, অটা উঠে গিয়ে লাউ হয়েছে, তাই জন্য এটা হচ্ছে আদি স্বর লোপ। ঠিক একইভাবে আদি ব্যঞ্জন লোপও হতে পারে। যদি বলা হয় না যে শ্মশান মশান, এই শ্মশান থেকে মশান কথাটা এসছে। শ্মশানের যে তালব্যস্বয়ময়, এখানের এই যে তালব্যস্বটা উঠে যাচ্ছে এবং শুধু মটা যখন থাকছে তখন মশান। তো তালব্যস্বটা অবশ্যই একটি ব্যঞ্জনধ্বনি, এবং এই ব্যঞ্জনধ্বনিটি যখন লোপ পাচ্ছে তখন আদি ব্যঞ্জন লোপ হচ্ছে। এইরকমভাবে মধ্য ব্যঞ্জন লোপ, অন্ত ব্যঞ্জন লোপ আছে। তাহলে এই টপিকগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এবং এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে ধ্বনির স্থানান্তর। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে ধ্বনি চলে যাচ্ছে, যেখানে ধ্বনিটার বসবার কথা সেখানে না বসে তার স্থান পরিবর্তন করছে, এটা স্থানান্তর। এছাড়া অপিনিহিতি, অপিনিহিতি খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং ধ্বনির রূপান্তর, ধ্বনির রূপান্তরও একটা আলাদাই বড় প্রশ্ন তোমাদের হতে পারে। তো এগুলো তো একটা ভিডিওতে কখনোই আলোচনা করা সম্ভব নয়। আমি এগুলো যদি তোমরা চাও আমাকে জানিও, তো আমি আলাদা আলাদাভাবে এগুলো আলোচনা করে দেবো। কিন্তু আমি আজকে সাজেশন ভিত্তিক আলোচনা করছি যে কোনগুলো থেকে প্রশ্ন খুব বেশি আসতে পারে। যেমন স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি আলাদা টিকা আসতে পারে, এবং স্বরসঙ্গতি আর অপিনিহিতি এই দুটোই আলাদা করে টিকা আসতে পারে। আর ধ্বনির রূপান্তরের ভাগের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো আসতে পারে। সমীভবন টিকা হিসাবে আলাদা করে আসতে পারে। জোর কলম শব্দ বলতে কি বোঝায়, লোকনিরুক্তি কী, অভিশ্রুতি কী, এগুলো সবই আলাদা করে টিকা আসতে পারে। এবং পুরোটাই ধ্বনি পরিবর্তনের ধারা একটা যদি বড় প্রশ্ন আসে তার মধ্যে কিন্তু এগুলো সবই পড়বে। এরপর চলে আসি অত্যন্ত সহজ অথচ গুরুত্বপূর্ণ একটা টপিকে, সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা। এখান থেকেও প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা। সেখানে শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দের অর্থ কী কারণে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আমাদের জানতে হবে। তোমরা যদি তোমাদের বইতেই দেখো বা অন্য যে কোনো ভাষাবিজ্ঞানের বইতে দেখো, নিজেরা একটু পড়লেই বুঝতে পারবে যে বিভিন্ন কারণ আছে। ভিন্ন পরিবেশগত কারণ আছে, বস্তুগত ভিন্নতা আছে, কালগত ভিন্নতা আছে, এরকমভাবে নানান কারণ রয়েছে। এই কারণগুলো অত্যন্ত ইন্টারেস্টিং, অত্যন্ত আকর্ষণীয় কারণ, এবং খুব সহজ। এই একটি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়। এবং এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা। শব্দার্থ পরিবর্তনের ধারার মধ্যে আমরা কি পাবো? শব্দার্থ পরিবর্তনকে মোটামুটি 5টা ধারায় ভাগ করা যায়। অর্থ প্রসার,
প্রথমেই আছে যেটা অর্থপ্রসার, এছাড়া অর্থ সংকোচ, অর্থ সংশ্লেষ, অর্থের উন্নতি। অর্থপ্রসার কি? যখন হচ্ছে কোনো একটি শব্দের অর্থ আগে যা ছিল এখন তার থেকে তার গুরুত্বটা বেড়ে গেছে, এখন তার প্রসারটা বেড়ে গেছে। গুরুত্ব বাড়ার থেকে বড় কথা হলো সেটার প্রসারটা বেড়ে গেছে, ব্যাপ্তিটা বেড়ে গেছে। যেমন কালি শব্দের মূল অর্থ ছিল আগে কালো রং, কালো রঙের যে কালিকেই শুধু কালি বলা হতো, কিন্তু বর্তমানে যে কোনো রঙকেই আমরা কালি বলি, সবুজ কালি হয়, নীল কালি হয়। তাহলে আগে যেটুকু অর্থ ছিল এখন তার থেকে তার বিস্তারটা বেড়েছে, তাই জন্য এটা অর্থ প্রসার হচ্ছে। এইভাবে অর্থ সংকোচ আছে, অর্থ সংশ্লেষ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। এই টপিকগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। কোন টপিকটা? সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন ধরে নাও যে আসবেই। এরপর তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের কথা বলি, সেটা হচ্ছে বাক্য গঠন অধ্যায় থেকে। এই বাক্য গঠন, এখান থেকে বাক্য নির্মাণের যে শর্ত, এটা খুবই সহজ অথচ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কি? বাক্য নির্মাণে 3টে শর্ত থাকে, তোমরা হয়তো অনেকে জানবেও, এগুলো আগেও ছোটবেলাতেও অনেক সময় পড়েছো, যে যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, এই 3টে হচ্ছে বাক্য নির্মাণের শর্ত। যোগ্যতা বলতে প্রধানত যেটা বোঝায় বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ আমি যদি বলি গরু ঘাস খায়, এটা খুবই বিশ্বাসযোগ্য একটা বাক্য হলো। কিন্তু আমি যদি বলি গরু আকাশে ওড়ে, এই গরু আকাশে উড়ে এই কথাটা কেউই বিশ্বাস করবে না। সবাই বলবে যে না, এটা একটা ভুল কথা, আমরা কখনোই কোনো গরুকে আকাশে উড়তে দেখিনি। তাই এই কথাটার বিশ্বাসযোগ্যতা নেই, মানে এই বাক্যটার বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু প্রথম যে কথাটা বললাম, প্রথম যে বাক্যটা বললাম যে গরু ঘাস খায়, এই বাক্যটার কিন্তু যোগ্যতা রয়েছে, কারণ এটির বিশ্বাসযোগ্যতা রয়েছে। এইভাবে আকাঙ্ক্ষা বলতে আরেকটি বিষয়কে বোঝায়, আসক্তি বলতেও তার একটা আলাদা অর্থ আছে। এগুলো তোমরা পড়বে, পড়ে রেডি করবে। আর তোমাদের যদি এই সাজেশন ভিত্তিক ছোট আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবে এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যদি আমাকে বলো যে এরকম ভিডিও তোমরা আরও চাও তাহলে কমেন্টে জানিও, আমি এর চেয়েও আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো এবং প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করে দেবো।